ত্রয়ীর মস্তিষ্ক চাপ দিয়ে কালকে রাতের কথা মনে করে। সুপ্তের চোখের দিকে 5 সেকেন্ডের বেশি একদৃষ্টিতে তাকিয়ে থাকার পরক্ষণে সম্ভব হয়নি। লজ্জায় রক্তিম হয়ে উঠেছিল স্বর্ণাভ কপল। আচমকা তাকে কোলে তুলে নিয়েছিল সুপ্ত। ভারসাম্য রক্ষায় ত্রয়ী আঁকড়ে ধরেছিল সুপ্তর গলা। তবে প্রতিবারের ন্যায় রাগে কিংবা আক্রোশে ক্ষত সৃষ্টি করেনি। পরম যত্নে আলতোভাবে জড়িয়ে ধরেছিল স্বামীর গলা। প্রতিবারের ন্যায় অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে থাকেনি অর্ধাঙ্গর পানে। লাজে নিম্নমুখী হয়েছিল তার মুখশ্রী। সুপ্ত এসে পরম যত্রে বিছানায় শুইয়ে দেয় ত্রয়ীকে। তারপর নিজের অর্ধেক ভার ছেড়ে দিয়ে ত্রয়ীর উপরে শুয়ে পড়ে সে। অবাক হয়ে ত্রয়ী তার পানে তাকালে দুষ্ট হাসে সে। ত্রয়ীর মস্তিষ্ক সকল স্নায়ু উদ্দীপ্ত হয়ে জানান দেয় কি হতে চলেছে। হঠাৎ সুপ্তের বলিষ্ঠ হস্তদ্বয় ত্রয়ীর কোমরে হাত নিজের দখলে নিয়ে নেয়। ত্রয়ীর নেত্রখান 2 সেকেন্ডের জন্য বন্ধ করেছিল। বিদ্যুতের গতিতে চোখ মেলে তাকায় সে। করুণ চোখে তাকিয়ে সুপ্তকে শব্দ ছাড়া প্রশ্ন করে কি হতে চলেছে। সুপ্ত মুচকি হেসে ত্রয়ীর দিকে এগোয়। তার চক্ষুদ্বয়ে ত্রয়ীর মুখশ্রী জুড়ে বিচরণ করতে করতে ত্রয়ী ঘন পাপড়ি ঘেরা চোখে এসে থামে। ত্রয়ী সুপ্তকে এভাবে কাছে আসতে দেখে শুকনো ঢুক গিলে। সুপ্তর নিঃশ্বাস তার ওপর তীব্রভাবে আছড়ে পড়তে চোখ খিচে বন্ধ করে নেয়। সেকেন্ডের ব্যবধানে ললাটের মধ্যেখানে সুপ্তর কালচে লালাভ ওষ্ঠদ্বয়ের গভীর স্পর্শ অনুভব করে সে। কালকের কথা মনে পড়তেই এক দফা লাজে রাঙা হয় ত্রয়ী। তারপর সুপ্তকে সরিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। রাতে প্রচণ্ড গরম লাগায় শার্ট খুলে ফেলেছিল সুপ্ত। ত্রয়ী ফ্রেশ হয়ে এসে দেখে সুপ্ত খালি গায়ে উপর হয়ে ঘুমাচ্ছে। ফর্সা বলিষ্ঠ পিঠের দিকে ত্রয়ীর কিছুক্ষণ চেয়ে থাকে। তারপর সূক্ষ্ম হেসে রুম থেকে বেরিয়ে আসে। কিচেনে এসে চা বসায় ত্রয়ী। পড়তে হবে তাকে এখন, তাই চোখে অবশিষ্ট থাকানো সামান্য ঘুমটুকু দূর করার জন্য চা খাওয়ার প্রয়োজন। চা খেয়ে গেলে 2 কাপ চা ঢেলে ট্রে করে রুমের দিকে এগোয় ত্রয়ী। চা হয়ে গেলে 2 কাপ চা ঢেলে ট্রেতে করে রুমের দিকে এগোয় ত্রয়ী। সুপ্ত তখনও ঘুমে। বাইরে ভালোভাবে আলো ফুটতে শুরু করেছে সবে। সুপ্ত তখনও ঘুমে। ত্রয়ী কিছু না বলে 1 কাপ চা বিছানার বরাবর থাকা ট্রে টেবিলে রাখে। পড়ার টেবিলে বসে পড়ে। কিন্তু সুপ্তকে না ডাকলে চা ঠান্ডা হয়ে যাবে, তাই ত্রয়ী সুপ্তকে ডাকার জন্য পড়ার টেবিল ছেড়ে উঠবে। তখনই সুপ্ত বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে পা বাড়ায়। 10 মিনিট বাদে সুপ্ত একেবারে শাওয়ার নিয়ে বের হয়। চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে আসতেই ত্রয়ী বলে ওঠে, বিছানার কাছে টেবিলটায় চা রাখা আছে আপনার জন্য, খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। সুপ্ত ত্রয়ীর দিকে তাকিয়ে দেখে ত্রয়ী গালে হাত দিয়ে বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছে। সুপ্ত ট্রে টেবিলে 1 কাপ চা দেখতে পায়। সে সচরাচর চা খায় না। সুপ্ত ত্রয়ীকে প্রশ্ন করে, তুমি বানিয়েছো? ত্রয়ী হঠাৎ তেরা উত্তর দিয়ে বসে, এত সকালে তো বউ ছাড়া আর অন্য কেউ চা বানিয়ে দেবে না? সুপ্ত স্মিত হেসে বলে, আমার বউ হঠাৎ বউ আচরণ করছে কেন? স্বামীর উপর করা সমস্ত আরোপ তুলে নিয়েছে। ত্রয়ী কিছু না বলে বইয়ে চোখ ডুবিয়েই রাখে। সুপ্ত ব্যালকনিতে এসে চায়ে চুমুক দেয়। সকালে সতেজ বাতাসে বউয়ের হাতে চায়ে চুমুক দিয়ে তার মন হলো এই রমণীবধূ করতে বড্ড দেরি হয়ে গেল তার। স্যার, বাইরে আসুন, আপনার জামিন হয়ে গেছে। কনস্টেবলের কথায় চমকিত হয়ে তাকায় আরসালাম। চুলগুলো লম্বা হয়ে যাওয়ায় চোখ অবধি ঢেকে রেখেছে সেগুলো। দাড়ি গোঁফ কেটেছে গৌরবর্ণ চেহারা। দাড়ি গোঁফে ঢেকেছে গৌরবর্ণ চেহারা। উপরোক্ত সংবাদটি শোনার পর
ক্রূর হাসিতে ফেটে পড়ে তার মুখে। ধীরে ধীরে সেল থেকে বের হয়ে আসে সে। জেলারের সাথে বাবা হারফাতকে কথা বলতে দেখে তার দিকে এগিয়ে আসে সে। একমাত্র ছেলেকে জেল থেকে বের করতে পেরে ছেলের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসেন তিনি। কিন্তু আরসালানের মুখে কোনো কৃতজ্ঞতার বোধও নেই। সে বাবাকে এক পলক দেখে জেল থেকে বেরিয়ে আসে। বহুদিন পর সূর্য রশ্মি চোখে পড়তেই চোখ জ্বলে ওঠে তার। দ্রুত চোখ বন্ধ করে নেয় আরসালাম। সময়ের সাথে আলোর তীব্রতা সয়ে আসে, তখনই একটা ফুলের মালা এসে গলায় পরিয়ে দেয়। পাশেই ফারহাদ চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। অবশেষে ছেলেকে জেল থেকে বের করতে পেরেছে। আরসালাম গলায় পরানো আর্টিফিশিয়াল ফুলের মালাটা খুলে ছুঁড়ে মারে দূরে। তাতে ফারহাদ চৌধুরী ভোরকে ছেলের দিকে তাকায়। আরসালাম তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, অবশেষে বের করতে পারলেন? নয়তো তো নয়তো আমি তো ভেবেছিলাম আপনার দ্বারা কিছুই হবে না, কিছুই সম্ভব নয়। কিন্তু চিন্তার কিছু নেই, এবার আমি সব কিছুর প্রতিশোধ নিব। ক্লাস শেষে ত্রয়ী প্রতিদিন সুপ্তকে কলেজ গেটের সামনে পায়, কিন্তু আজ সুপ্তের কোনো খোঁজ নেই। আজ সকালেও ত্রয়ী রিক্সা করে কলেজে এসেছিল। যদিও এর আগে ত্রয়ী একা একাই কলেজে এসেছিল, কিন্তু প্রতিদিন সুপ্তই তাকে বাড়িতে নিয়ে গেছে। তাই ত্রয়ী ভাবল কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যাক। ফোন করে সুপ্তর নাম্বারে ডায়াল করে ত্রয়ী, কিন্তু কল রিসিভ হয় না। দুবার ফোন করার পরও যখন কল রিসিভ হয় না, তখন থমথমে মুখে কিছুক্ষণ কলেজ গেটের সামনে বাইরে দাঁড়িয়ে ত্রয়ী। তারপর একটা রিক্সা ডেকে নিজেই বাসায় চলে আসে। বেলকনিতে আনমনে দাঁড়িয়েছিল ত্রয়ী। রাতের আকাশের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখ দুটো। পরনে এখনও কলেজে পরে যাওয়ার কমলা রঙের সালোয়ার কামিজ। কলেজ থেকে এসে সে ড্রেস অবধি চেঞ্জ করেনি। কোনো এক বিষণ্ণতায় মন মস্তিষ্কে ছেয়ে গেছে। সুপ্ত কেন তার ফোন রিসিভ করলো না? এতটাই ব্যস্ত ছিল যে ত্রয়ীকে আজকে নিতে আসে না সেইটুকু বলতে পারল না। গাড়ির আওয়াজ নিচে তাকায় ত্রয়ী। সুপ্তের গাড়ি দেখে সূক্ষ্ম হাসি ফুটে মুখে। সুদর্শন পুরুষটি বেরিয়ে আসতেই চওড়া হয় তার হাসি, কিন্তু সেটা মিলিয়ে যেতে এক সেকেন্ডও লাগে না যখন দেখে বেলাও গাড়ি থেকে নেমে আসছে। হাতে অনেকগুলো ব্যাগ তার। সুপ্ত কিছু না বলেই আগে আগে হেঁটে আসে। ত্রয়ী দ্রুত নিচে থেকে দৃষ্টি সরায়। ব্যালকনিতে থেকে এসে পড়ার টেবিলে রোবটের মতো বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দরজা খোলার আওয়াজে ত্রয়ী বুঝতে পারে সুপ্ত এসেছে। কাভার থেকে অফ হোয়াইট রঙের টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ত্রয়ী আর চোখে সবই লক্ষ্য করে, অথচ এমন ভান করে আছে যেন সে পড়ার মাঝে ডুবে আছে। সুপ্ত ওয়াশরুম থেকে বেরিয়ে ত্রয়ীর দিকে এক সেকেন্ড তাকিয়ে থেকে বিছানায় এসে বসে। ত্রয়ী খুব মনোযোগ দিয়ে পড়ছে, তবে সে কিছু বলল না। চুপচাপ শুয়ে পড়ে। মাথা ব্যথায় তার আর টেকা যাচ্ছে না। ত্রয়ী হঠাৎ লক্ষ্য করে তার চোখ দিয়ে একের পর এক অশ্রুকণা বইয়ের পাতায় পড়ছে। সেগুলো শোষিত হয়ে বইয়ের পাতা ভিজিয়ে তুলছে। ত্রয়ী আর চোখে সুপ্তর দিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ে সেও। ত্রয়ী হঠাৎ টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। গাল বেয়ে পড়া অশ্রুদের অবহেলায় মুছে বেরিয়ে আসে রুম থেকে। নিজেকে কি ভাবেন উনি? যখন ইচ্ছে প্রাণেশ্বরী নয় গুরুত্ব দিবেন, আর মাঝে মধ্যে এমন ব্যবহার করবেন যেন ওনার ঘরে আমার কোনো অস্তিত্বই নেই। বিড়বিড় করতে করতে তন্দ্রার দরজায় নক করে ত্রয়ী। তন্দ্রার দরজা খুলে ত্রয়ীকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু জিজ্ঞাসা না করে প্রথমে ঘরে প্রবেশ করতে বলে। ত্রয়ী রুমে প্রবেশ করতেই প্রথমে তন্দ্রাকে সোজা সাপটা জিজ্ঞাসা করে, আজকে তোমার সাথে ঘুমালে তোমার কোনো সমস্যা হবে তন্দ্রা? না ভাবি, সমস্যা কেন হবে? কিন্তু তুমি ভাইয়াকে রেখে আমার সাথে ঘুমাবে?
তুমি ওই ধুরন্ধর মানুষটার কথা আমার সামনে বলবে না। চন্দ্রাত্রয়ীর রাগান্বিত চেহারার দিকে যায়, মেয়েটার রাগে ফুঁসছে। নিশ্চয় বড়সড় কোনো ঝগড়া হয়েছে। চন্দ্রার মনের সন্দেহ দূর করার জন্য বলে, সুপ্ত ভাইয়ের সাথে তোমার কোনো ঝগড়া হয়েছে? ঝগড়া কেন হবে? ওনার তো আমার ফোন রিসিভ করা অবধি সময় নেই। আমার সাথে ঝগড়া করার সময় আদৌ আছে ওনার? কই, আমি তো ওনাকে বলিনি যে আমাকে প্রতিদিন কলেজে দিয়ে আসুন, নিয়ে আসুন। ইদানিং ঢং দেখিয়ে নিয়ে এসেছে, আর এখন অন্য কারোর জন্য উনি সে সময়টাও বের করতে পারেন না। চন্দ্রা নিষ্পাপ মুখে ত্রয়ীর সব অভিযোগ শুনে তারপর ঠোঁট টিপে হাসে অগোচরে। বেচারি বড্ড রেগে আছে। ত্রয়ী বলতে বলতে বিছানায় বসে পড়ে, মুখশ্রীতে অভিমানের ছাপ লেপ্টে। বারবার ঠোঁট চেপে নিছক আশা কান্না রোধ করার চেষ্টা করছে সে। চন্দ্রা কি বলবে ভেবে পায় না। সে চুপচাপ বসে বসে সব অবলম্বন করতে থাকে। বরাবরই সে চুপচাপ স্বভাবের, খুব একটা কথা সে বলে না। ত্রয়ী হঠাৎ উঠে দাঁড়ায়, পিঙ্কুকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে আসছে বলে চলে যায়। চন্দ্রা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে নেয়। তারপর হোয়াটসঅ্যাপে ভাইকে ফটাফট মেসেজ করে কয়েকটা। ঘুম আচ্ছন্ন সুপ্তর নিকট সেই মেসেজগুলো পৌঁছায় না। মাথা ব্যথায় কাবু হয়ে কিছুক্ষণের মাঝে গভীর ঘুমে তলিয়ে গেছে সে। ত্রয়ী থমথমে মেঘময় মুখশ্রীতে তাদের রুমে প্রবেশ করে ডান দিকে তাকাতেই বিশাল আরশির দৃষ্টিগোচর হয়। তাতে প্রতিফলিত হয়েছে ঘুমন্ত এক সুদর্শন। কপালে হাত ঠেকিয়ে ঘুমিয়ে আছে সেই সুদর্শন যুবক। ত্রয়ী কিছুক্ষণ সেদিকে নিষ্পলক তাকিয়ে পিঙ্কুকে খুঁজে। পিঙ্কুর জন্য নির্ধারিত বাক্স নেই। ত্রয়ীর নজর বিছানার দিকে যেতে দেখে প্রায় শুভ্র রঙের ছোট্ট প্রাণীটি সুপ্তর প্রায়ের নিকট শুয়ে আছে। ত্রয়ী অপ্রসন্ন মুখে বিছানার কাছে আসে। তারপর পিঙ্কুকে ঘুম থেকে তুলে খাবার খেতে দিতে দিতে বিড়বিড় করে বকা দেয়। সেই সূক্ষ্ম আওয়াজ কানে কানে ঢুকতেই সুপ্ত ঘুমের মাঝেই স্মিত হাসে, নড়ে চড়ে আবার ঘুমায়। খাওয়া শেষে পিঙ্কু আবার সুপ্তর কাছে এসে গুটিসুটি মেরে পা ঘেঁষে শুয়ে চোখ বুজে। ত্রয়ী কিছুক্ষণ চেয়ে থাকে, ভাবে অনেক কিছু, তারপর বলে, সকলের মনে প্রাপ্তির বাসনা জাগাতে যে পুরুষ সক্ষম, সে পুরুষকে পাওয়ার জন্য নারী হৃদয় উন্মুক্ত হয়ে থাকে। তার স্ত্রী হওয়া কোনো সহজ বিষয় নয়। তারপর নিজ মুখ হয়ে তাচ্ছিল হাসে সে নিজের ওপর। সে তো শুধু মানুষটার ওপর মুগ্ধ হয়েছিল, তবে কেন তাকে স্বয়ং স্বামী রূপে পাওয়ার পর এই যন্ত্রণা? কেন তার পাশে অন্য নারীর ছায়াও বিস্ময় মনে হয়? কেন? ত্রয়ী দরজার কাছে পৌঁছে সুপ্তর পানে তাকায়। তারপর হঠাৎ শক্ত কণ্ঠেই বলে ওঠে, আপনি আর কখনো আমাকে স্পেশাল ফিল করাবেন না উকিল সাহেব, কেননা তারপরে অবহেলার পাহাড় আমার সহ্য হবে না। অভিমানী রমণী দরজা আটকে চলে গেল, অথচ সে জানলই না অপর পাশের পুরুষটি সাধনার কথা, তাকে পাওয়ার সাধনার কথা। মাঝরাতে ঘুমের ঘরে ত্রয়ী সন্ধানে ব্যস্ত সুপ্তর হস্ত, কিন্তু প্রতিদিনকার মতো পাশে অতি কাঙ্ক্ষিত রমণীর দেহ সংস্পর্শে না পেতেই মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে তার। উঠে বসে ডাক লাগায়। ত্রয়ী। অন্ধকারচ্ছন্ন কক্ষ থেকে কাঙ্ক্ষিত সেই কণ্ঠ ভেসে আসে না। সুপ্ত কপাল কুঁচকায়, বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তখনই পায়ের কাছে সেই কোনো কিছুর অস্তিত্ব অনুভব করে সে। ভালো করে তাকাতেই দেখতে পায় তার বধূ অতি আদরের বিড়াল ছানা। সুপ্ত আস্তে করে সেটাকে হাতে নিয়ে বাক্সের মধ্যে রেখে আসে। বিছানায় ত্রয়ী নেই, ডাকে কোনো সাড়া নেই। সুপ্ত উঠে এসে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়ায়, সেখানেও নেই। কপাল বিস্তর ভাঁজ পড়ে সুপ্তের। চোখে মুখে পানি দিয়ে এসে ফোন হাতে নিতেই চন্দ্রার মেসেজ দৃষ্টিগোচর হয় তার। ভ্রু কুঁচকে সেটা ওপেন করতেই ভেসে ওঠে, শোন ভাইয়া, ভাবি রাগ করে আমার সাথে ঘুমিয়েছি। যাকে বিয়ে করার জন্য মায়ের কাছে বায়না করেছিস, তাকে ছাড়া রাতে ঘুমাতে পারবি না জানি। তাই আমার ঘরের দরজা খোলা রেখেছি, এসে নিয়ে যাস নিজের রাগিনীকে।
সুপ্ত মেসেজ দেখে ফোন বিছানায় আশ্রে রুম থেকে বেরিয়ে পড়ে। ঘুমের মাঝে হঠাৎ ত্রয়ীর মনে হয় কেউ তাকে শূন্যে তুলে নিয়েছে। পেটে তার হাঁটুর ওপর পুরুষালী স্পর্শের ছোঁয়া। ত্রয়ীর নিকটে এই স্পর্শ অতি পরিচিত না হলেও অপরিচিত নয়। ত্রয়ী অনুভব করে তাকে শূন্যে তুলে চলতে শুরু করে দিয়েছে যুবকটি। ত্রয়ী অতি কষ্টে টেনে টুনে চোখ খোলে। দোতলার আবছা আবছা আলোয় সুপ্তর গম্ভীর মুখশ্রী দৃশ্যমান হতে পাগলা কুকুরের ন্যায় খেপে যায় ত্রয়ীর মন। ঘুম ফুরুট করে প্রস্থান করে। ত্রয়ীর হাতে আন্দাজে সুপ্তর গলা আঁকড়ে ধরেছিল, সেখানে ইচ্ছাকৃত নখের সাহায্যে চাপ প্রয়োগ করে ত্রয়ী। তারপর বলে, রাত বিরাতে ঘুম থেকে তুলে ফাজলামি করছেন আপনি? ঘুমোচ্ছিলেন তো, আপনি উঠলেন কেন? ত্রয়ীর কণ্ঠ যতটা উগ্র ততটা শান্ত। দৃষ্টি ত্রয়ীর চোখের দিকে তাকায় সুপ্ত। তার দু চোখ কাঁচা, ঘুম ভেঙে যাওয়ায় বিরক্ততায় সুপ্তর ভেজা চুল থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ত্রয়ীর গালে। আচমকা এমন হওয়ায় চোখ খিচে বন্ধ করে নেয় ত্রয়ী। সুপ্ত অতি শান্ত মেজাজে শোধায়, হোয়াট হ্যাপেন্ড ত্রয়ী? লুক ইন টু মাই আইজ অ্যান্ড টেল মি। ত্রয়ী চোখ মেলে তাকায়। সরাসরি দৃষ্টির আগে সুপ্তর চোখে কিছু রাগ, কিছুটা অভিমান মিশ্রিত সেই চাহনি দেখে সুপ্তের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে রয় ত্রয়ী। কত শত অভিযোগ যা শব্দে ব্যক্ত করা কঠিন, তা নেত্রদ্বয় দ্বারা বলে ফেলেছে অর্ধাঙ্গর কাছে। ত্রয়ী এক সময় চোখ নামিয়ে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমাকে নামান। সুপ্ত ত্রয়ীকে বিছানায় নরম গদিতে এসে বসিয়ে দেয়। তারপর নিজেও ফ্লোরে বসে ত্রয়ীর হাত মুঠোর হাতে গুজে দেয়। ত্রয়ী নিষ্প্রভ চোখে তাকিয়ে সুপ্তর দিকে তাকায়। সুপ্ত ত্রয়ীর পানে তাকিয়ে বলে, কি হয়েছে বলুন মহারানী। ত্রয়ীর মুখে আপনা আপনি তাচ্ছিল্য ফুটে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, মহারানী। অথচ তার ফোনের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না আপনি? তারপর থামে ত্রয়ী। ফের বলে, আপনি নিজ মুখে স্বীকার করুন বা না করুন, আপনার কাছে আমার কোনো মূল্য নেই। ত্রয়ীর কণ্ঠে একরাশ কষ্ট, অভিমান। এবার সুপ্তের নিকট ত্রয়ীর রাগের কারণ স্পষ্ট। সুপ্ত করুণ চোখে অর্ধাঙ্গিনীর পানে তাকায়। এবার অভিমানী বধূকে কিভাবে বোঝাবে সে? প্রচণ্ড জেদি তার বউ। উপরন্তু সুপ্ত একটা কথাও বিশ্বাস করতে নারাজ সে। ত্রয়ী, আমি জানি তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না, বাট ট্রাস্ট মি, আজকে আমার ফোন আমার সাথে ছিল না, বালিশের নিচে ছিল সারাদিন। ত্রয়ী সুপ্তর কথা বোকা চোখে তাকায়। তারপর বলে, কিন্তু বেলাকে অনেক শপিং করে দিয়েছেন, এটা তো মিথ্যে নয়। আমি ওকে শপিং করিয়ে দেইনি, জাস্ট ড্রপ করে বাড়িতে নিয়ে এসেছি। ত্রয়ীর অভিমানী কিছুটা গলে, তবু পুরোপুরি নিঃশেষ হয় না। সুপ্ত বসে বসে বইয়ের অভিমানী মুখশ্রী দেখে, ঘুম ঘুম চোখ, অভিমানে লেপ্টে রাখা ঠোঁট। সুপ্ত হঠাৎ কি হয়, ত্রয়ীর কোমল ওষ্ঠ তার পুরুষালী ওষ্ঠে আঁকড়ে ধরে। আকস্মিক ঘটনায় ত্রয়ী ভোরকে সুপ্তের টি শার্ট খামচে ধরে। সুপ্ত তখন তার কোমল ঠোঁটের আচ্ছন্ন। ত্রয়ীর চোখ বন্ধ করতে গরম অশ্রু গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। এই অশ্রু কিসের প্রতীক বোধগম্য হয় না রমণীর। মিসেস ত্রয়ী মেহরোজ, ক্যান ইউ ফিল দ্য হার্টবিট? সুপ্তর বক্ষস্থলের নিকট ত্রয়ীর এক হাত চেপে প্রশ্নখানা করে সুপ্ত। ত্রয়ী নিচু মুখে তাকিয়ে আছে। একটু আগে ঘটে যাওয়া অপ্রত্যাশিত চুম্বনের দৃশ্য ভাসছে অক্ষিপটে। হাতের তালুতে সুপ্তের অতিমাত্রায় বেড়ে যাওয়া হার্টবিট অনুভব করে, আর ঠোঁটে সুপ্তর আদরে স্পর্শে লেগে থাকার কথা ভাবতেই স্বর্ণাভ কপলে লজ্জায় রক্তিমাশ্রেয়ে যায়। সুপ্তের দৃষ্টি ত্রয়ীর মুখশ্রী বিচরণ করছে। গালে লজ্জার আভা অবলম্বন করে মৃদু হাসে সে। তারপর ত্রয়ীর কানের কাছে মুখ এনে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আপনি কি জানেন বধূ সাহেবা, আপনাকে সম্পূর্ণরূপে পাওয়ার জন্য কত আকুল এই হৃদয়ে, কতটা ব্যাকুল আমি আপনার লজ্জা মিশ্রিত সম্মতি পাওয়ার জন্য। ডু ইউ নো?
ত্রয়ীর কানে সুপ্তর বলা কথা ঝংকার তুলে। চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে ত্রয়ী। তা দেখে দুষ্ট হাসে সুপ্ত। শুভ্র দাঁত উকি দেয় তাতে। সুদর্শন যুবকের চেহারায় আরও এক নতুন ঔজ্জ্বল্য দেখা দেয়। ত্রয়ী শুকনো একটা ঢোক গিলে বলে, আমার খিদে পেয়েছে, আমি রাতে ডিনার করিনি। রোমান্টিক কথাবার্তায় বইয়ের এমন কথায় করুণ চোখে তাকায় সুপ্ত। ত্রয়ী ফের বলে, আপনি কি এখন আমাকে রান্না করে খাওয়াতে পারবেন? ত্রয়ী লজ্জা থেকে বাঁচার জন্য প্রসঙ্গ বদলায়, নয়তো সুপ্তের লাগাম ছাড়া কথাবার্তায় সাহসিতই অক্কায় যেত। তারপর সত্যিই ত্রয়ী অভুক্ত। সুপ্ত সন্ধ্যায় ঘুমিয়েছে। সুপ্ত খুব বেশি রান্না না জানলেও কিছু কিছু পারে। কিশোর বয়সে শখ করে মা কাকিমার সাথে শিখেছে। বউকে নিয়ে কিচেনের উদ্দেশ্যে হাঁটে সুপ্ত। ত্রয়ী পেছন পেছন হেঁটে আসে। এত শক্তপোক্ত হৃদয়ের ত্রয়ী কেমন লজ্জায় মোমের ন্যায় গলে যাচ্ছে। অথচ যে এমন নির্লজ্জ কথাবার্তা বলছে তার কোনো প্রতিক্রিয়াই নেই। মনে হচ্ছে সে একটু আগে ত্রয়ীকে কি বলেছে। তুমি কি রাতে ডিনার করেছো ত্রয়ী? সুপ্ত নুডলস রাঁধছে আর ত্রয়ী বুকে হাত গুছে তা অবলম্বন করছে। রান্না অবলম্বন করছে বললে মস্ত বড় ভুল হবে কি না। ত্রয়ীর দৃষ্টি কেবল সুপ্তর চাপ দাড়ি ঘেরা মুখশ্রীতেই বিচরণ। পরম মুগ্ধতায় সুপ্তের অগোচরে তাকে দেখতে দেখতে মুগ্ধ হাসছে ত্রয়ী। কিন্তু সুপ্ত যে আর চোখে তার ঠোঁটে লেগে থাকা হাসি পুরো ত্রয়ীটাকে প্রত্যক্ষ করছে তা ত্রয়ীর অজানা। সুপ্ত রান্না শেষ করে ত্রয়ীর উদ্দেশ্যে বলে, আপনার জন্য খাবার প্রস্তুত বধূ সাহেবা। ত্রয়ী এক ধ্যানে সুপ্তকে দেখায় মগ্ন থাকায় সুপ্তর কথায় চমকে তাকায়। সুপ্তর সামনে এভাবে চমকে ওঠায় খানিকটা লজ্জায় এসে ঘিরে ধরে তাকে। ত্রয়ী সুপ্তর হাত থেকে নুডলস ভর্তি বাতি নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটে। সুপ্ত পেছন পেছন এসে রুমের দরজা লক করে। ত্রয়ীর মুখে একটু নুডলস পুরে সুপ্তের উদ্দেশ্যে বলে, আপনিও তো ডিনার করেননি, অর্ধেকটা আপনি খান। সুপ্ত কিছু না বলে দুষ্ট হাসে। ত্রয়ী সেই হাসি দেখে অপ্রস্তুত হয় আরেকটা বেশরম মার্কা কথা শোনার জন্য। সুপ্ত সময় নিয়ে বলে, এটা তুমি খাও, দেন আই ওয়ানা ইট ইউ। রাত্রির আধার শেষে সূর্যের কিরণ চোখে মুখে পড়তে চোখ কুঁচকে ফেলে আরসালাম। নিত্যদিনের মতো আজকের দিন আর রাতের পার্থক্য বুঝতে সমস্যা হয় না তার। বেলকুনিতে রেলিংয়ে মাথা ঠেসে আবারও ঘুমানোর চেষ্টা করে আরসালান। তবে রৌদ্রের তীব্রতা আর উষ্ণতা প্রখর হওয়ায় ঘুমানো দায় হয়ে দাঁড়ায়। আরসালান বিরক্ত মুখে উঠে দাঁড়ায়। উঠতে গিয়ে পায়ের কাছে মদের বোতলের ধাক্কা লাগে। আরসালান বিরক্ত মুখে পা দিয়ে মদের বোতল ছুঁড়ে মারে রেলিংয়ে। কাচের বোতল রেলিংয়ে বাড়ি খেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আরসালান হেলে দুলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরোয়। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই নানান খাবারের গন্ধ নাকে এসে ঠেকে। আরসালান দ্রুত খাবার টেবিলে এসে পড়ে। আরসালানের মা কণা চৌধুরী ছেলেকে ডাইনিংয়ে বসতে দেখে দ্রুত এগিয়ে আসেন। খাবার বেড়ে দিয়ে পিপাসু চোখে তাকিয়ে থাকেন ছেলের দিকে। কালকে থেকে আজকে আরসালানকে শতগুণ ভালো দেখাচ্ছে। নয়তো কালকে দাড়ি গোঁফ চুলে কয়েক গুণ বয়স্ক প্রতিলক্ষিত হচ্ছিল তাকে। আরসালানের মায়ের দিকে তাকিয়ে খেয়াল নেই। সে বহুদিনের অভুক্তের ন্যায় গোগ্রাসে খাবার খেতে থাকে। বহুদিন পর ছেলেকে নিজের সামনে খেতে দেখে কণা চৌধুরীর হৃদয় মাতৃত্বের আবেগে প্রফুল্ল হয়ে ওঠে। ছেলের খাওয়ার তদারকি করতে থাকেন তিনি। লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী আরসালান। উজ্জ্বল শ্যামবর্ণের দেহ
অস্বচ্ছ দৃষ্টিতে তাকে রূপকার রাজকুমারদের ন্যায় লাগে, রূপকথার রাজকুমারদের মতো লাগে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া ছেলেকে জেলের খানি টানতে হয়েছে শুধুমাত্র নিজের দুশ্চরিত্র হেতু, নয়তো বাবার দৌলতে আরও পরিচিতদের সম্মানের সাথে চলাফেরা করতে কি কোনো বাধা ছিল? ছেলের ব্যবহার আর চালচলন নিয়ে বড্ড অসন্তুষ্ট কণা চৌধুরী। তার সাথে একটা চাপা রাগ তৈরি হয়েছে ফারহাদ চৌধুরীর প্রতি। ওনার কারণেই ছেলের মধ্যে বেপরোয়া ও দুশ্চরিত্র ন্যায় স্বভাব তৈরি হয়েছে, যে কিনা মেয়েদের সম্মানের লঙ্ঘন করতেও দুভার পাবে না। আরসালানের পর চৌধুরী সাহেব আর কোনো সন্তান হয়নি, তাই ছেলের শত দোষ থাকা সত্ত্বেও মাথায় তুলে রাখেন কণা চৌধুরী। আরসালান খাওয়া শেষে উঠে দাঁড়াতেই তাকে ডেকে ওঠে। আরশ, কোথায় যাচ্ছ? আরসালানের পরনে আকাশি রঙের পাজামা পায়জাবি, হাতে দামি ঘড়ি, সবকিছু লক্ষ্য করে কণা চৌধুরী ছেলেকে প্রশ্ন করে। কাজ আছে মা। তুমি তো আমার মাথা চিরদিনের মতো নিচু করে দিয়েছো, কিন্তু এখন চরিত্রে লাগাম টানো। এমন কিছু করো না যাতে পরবর্তীতে মাকে শেষবারের কাফনে মোড়ানো অবস্থা দেখতে হয়। কণা চৌধুরী খুবই কঠোর ও সচেতন ধরনের মানুষ, যা এই চৌধুরী পরিবারকে এক হাতে সামলানোর জন্য উপযুক্ত, কিন্তু তারপরও তিনি ছেলেকে সঠিক পথে আনতে পারেননি। আরসালান মায়ের কথা শুনে কোনো জবাব না দিয়ে বেরিয়ে আসে। কণা চৌধুরী সূক্ষ্ম শ্বাস ফেলে ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রয়। এতদিনেও একটা কাজ করতে পারিসনি, শালা কাপুরুষ। আরসালানের পায়ে জোর বাড়ল, পায়ের নিচে থাকা লোকটি ঘুমিয়ে ওঠে। আরসালামের শক্ত চোখ মুখে তাকিয়ে রয় লোকটির দিকে। নাকের পাটা ফুলে ওঠে তার। রোদ এসে পড়ায় হাতে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব দৃশ্যমান হয়। আরসালাম লাথি দিয়ে লোকটাকে ছুঁড়ে মারে দূরে, তারপর আলিশান একটা চেয়ারে বসে পড়ে। ইশারা করলো পাশে থেকে একটা জ্বলন্ত সিগারেট এগিয়ে দেয়। আরসালান পরম রাজকীয় ভঙ্গিতে কালচে রাঙা ঠোঁটে গুজে দেয় সেটা। নিকোটিন সমৃদ্ধ কালো ধোঁয়া ছড়াতে ছড়াতে আশেপাশে তাকায় সে। জায়গাটা তাদের বিশাল মহরের সামনের অংশ। বিভিন্ন গাছ আর ফুলে পরিপূর্ণ হয়ে আছে এই অংশটি। জায়গাটা জুড়ে সৌন্দর্য বিরাজ করলেও এই স্থানে শোষণের কাজ চলে। বাড়ির মহিলাদের এই স্থানে আসার নিষেধ, এমনকি কণা চৌধুরীর উপর এই নিষেধাজ্ঞাও জারি আছে। আরসালান আবারও ওই লোকটার দিকে তাকায়, তীক্ষ্ণ সেই দৃষ্টি। লোকটা এতক্ষণ ভূমি থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েছে। আরসালানের তীক্ষ্ণ দৃষ্টিতে ওর ওপর তাকিয়ে বলে, তোকে আর একটা সুযোগ দিচ্ছি, হয় তুই ওকে মারবি, নয় আমি তোকে মারবো। লোকটি শুকনো ঢেক গেলে তারপর আরসালামের উদ্দেশ্যে বলে। আরসালানের সন্দেহর সহিত বাঁকা হাসে, তারপর বলে, তোর সাথে আমিও থাকবো, স্বচক্ষে দেখবো তোর মতন গাধার ব্যর্থতা। এরপর তোকে মারবো আমি। অনেক দিন হয় প্রাণনাশ হয় না। বলতে বলতে অট্টহাসিতে ফেটে পড়ে আরসালান। সেই সাথে লোকটার ভয় দ্বিগুণ বাড়ে, হাত পা কাঁপতে থাকে অনবরত। ভাবি, প্রিয় ভাবি। পুরুষালে কণ্ঠে ২-৩ বার ভাবি ডাক শুনলেও সাড়া দেয় না ত্রয়ী, কিন্তু নিজের নাম শোনার পর চমকে পেছনে তাকায় ত্রয়ী। আধা পরিচিত একটা মুখ হেসে ওঠে তাতে। ত্রয়ী চলা থেকে স্থির হয়। যুবকটি ততক্ষণ তার নিকটে এসে পৌঁছেছে। ত্রয়ী মনে করার চেষ্টা করায় লোকটা নাম যেন কি ছিল। রিক্ত দাঁড়িয়ে কিছুটা হাঁপিয়ে ওঠে। তাকে দেখতে দেখতে ত্রয়ীর নামটা মনে পড়ে যায়। রিক্ত না কি যেন ছিল। রিক্ত বলে, আপনার হাঁটার তো সেই স্পিড ভাবি, আমি তখন থেকে ফলো করছি, তবুও নাগালই পাচ্ছি না। ত্রয়ী সামান্য হাসে। রিক্ত ফের বলে, আমাকে চিনতে পেরেছেন ভাবি? আমি সুপ্তর বেস্ট ফ্রেন্ড। ত্রয়ী মাথা নিচু করে হ্যাঁ বোঝায়, তারপর বলে, চলুন হাঁটা যাক।
কলেজে গিয়েছিলেন আপনি? রিক্তের ফর্মাল ড্রেস আপ দেখে প্রশ্ন করে ত্রয়ী। রিক্ত দীর্ঘশ্বাস ফেলে বলে, বেকারের আবার কাজ, ইন্টারভিউ দিতে দিতে জীবন শেষ। আর একটু ভালোভাবে পড়লে আপনার মেডিকেল কিংবা শুক্তোর মতো লয়ার হতে পারতাম। ত্রয়ী রিক্তের আফসোস মিশ্রিত কণ্ঠ শুনে পেছন ঘুরে রিক্তের পানে তাকায়। রিক্তের হাতে ফাইল দেখে ত্রয়ী আশ্বাস মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, চিন্তা করবেন না, ইনশাল্লাহ দ্রুত একটা চাকরি পাবেন।